রাম রাজ্য শব্দটা আমরা আজকাল প্রায়ই শুনি, তাই না? আর শুনলেই কেমন যেন মনে হয় এটা হয়তো কোনো রাজনৈতিক ব্যাপার বা ধর্মীয় আদর্শের কথা। কিন্তু যদি বলি এর আসল পরিচয়টা আসলে লুকিয়ে আছে এক প্রাচীন সুশাসনের মডেলে, একটা এমন মডেল যা আজকের দিনেও কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। চলুন আজ এই ধারণার গভীরে গিয়ে দেখা যাক এর আসল মানেটা ঠিক কী। তো রামরাজ্য শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? হ্যাঁ, অনেকের কাছে এটা হয়তো একটা পৌরাণিক গল্প, আবার কারো কাছে এটা হয়তো একটা রাজনৈতিক স্লোগান। কিন্তু এই সব কিছুর বাইরেও জানেন, রামরাজ্য আসলে এক সুসংগঠিত রাষ্ট্র পরিচালনার দর্শন। আর ঠিক সেটাই আমরা আজ একটু বোঝার চেষ্টা করব। তাহলে রামরাজ্য আসলে ঠিক কী? দেখুন, এটা কোনো ধর্মীয় শাসনতন্ত্র নয়, বরং এটাকে বলা যেতে পারে এক আদর্শ বা ইউটোপিয়ার ধারণা। মানে এমন একটা রাষ্ট্র যার একটাই লক্ষ্য ছিল ন্যায়, সাম্য আর সাধারণ মানুষের সুখ, আর কিচ্ছু না। ভাবতে একটু অবাক লাগে, তাই না? সুশাসনের যে কনসেপ্টটাকে আমরা আজকাল গুড গভর্নেন্স বলি, রামরাজ্য ছিল তারই এক প্রাচীন ব্লুপ্রিন্ট। জানেন, এমনকি মহাত্মা গান্ধীও কিন্তু এর থেকে প্রেরণা নিয়েছিলেন। কাজেই বুঝতেই পারছেন, এটা শুধু অতীতের কোনো গল্প নয়, এটা একটা জীবন্ত দর্শন। কিন্তু প্রশ্ন হল, কেমন ছিল সেই আদর্শ রাষ্ট্র? ঠিক কোন স্তম্ভগুলোর ওপর দাঁড়িয়েছিল এই ব্যবস্থাটা? এর গভীরে গেলে আমরা মোট 5টা মূল ভিত্তি খুঁজে পাই। চলুন এক এক করে সেগুলো জানা যাক। আচ্ছা, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটা কি ছিল জানেন? জনগণের সন্তুষ্টি। মানে শাসকের একটাই ধর্ম বা কর্তব্য ছিল, সেটা হলো প্রজার কল্যাণ। তার নিজের সুখ বা ইচ্ছার এখানে কোনো গুরুত্বই ছিল না। এর মূল মন্ত্রটা ছিল খুব সোজা, যথা রাজা তথা প্রজা। মানে রাজা যেমন হবেন, প্রজাও ঠিক তেমনই হবে। শাসকের চরিত্রটাই ঠিক করে দেবে রাজ্যের চরিত্র কেমন হবে। আর সেই জন্যই শাসক নিজে কোনো বিলাসবহুল জীবন কাটাতেন না, বরং মানুষের সেবায় নিজেকে পুরোপুরি সঁপে দিতেন। তিনি আসলে ছিলেন একজন সেবক, শাসক নন। আর শাসকের দায়বদ্ধতা, ওহো, সেটা ছিল এক কথায় কল্পনাতীত। আজকের দিনে যা ভাবাও কঠিন, তখনকার দিনে বাকস্বাধীনতা এতটাই বেশি ছিল যে, ভাবুন একবার, একজন সাধারণ ধোপার সমালোচনার কারণেও রাজা তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা চরম সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি। কারণটা কি? কারণ জনগণের আস্থাই ছিল সব কিছুর ওপরে। এরপর আসি দ্বিতীয় স্তম্ভে। সেটা ছিল একটা ভয়মুক্ত সমাজ। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, এমন একটা জায়গা যেখানে জননিরাপত্তা এতটাই জোরদার যে মানুষ নিশ্চিন্তে ঘরের দরজা খোলা রেখে ঘুমোতে পারে। হ্যাঁ, এটাই ছিল রামরাজ্যের লক্ষ্য। বলা হয় সেই সমাজে নাকি কোনো অকাল মৃত্যু বা মহামারী ছিল না। এখন এর যদি একটা আধুনিক মানে করা যায়, তাহলে দাঁড়ায় যে জনস্বাস্থ্য ব্যবস্থা বা পাবলিক হেলথ সিস্টেম ছিল খুবই উন্নত। সমাজে কোনো রকম শোষণ ছিল না, আর নারীরা ছিলেন 100% সুরক্ষিত। আচ্ছা, 3 নম্বর স্তম্ভটা ছিল ন্যায় বিচার। এমন একটা সমাজ যেখানে অপরাধ প্রায় নেই বললেই চলে, আর বিচার পাওয়া যায় সঙ্গে সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? অপরাধের হার বলা যায় প্রায় শূন্য, কিন্তু আবারও সেই একই প্রশ্ন, এটা সম্ভব হলো কিভাবে? এর উত্তরটা কিন্তু কঠোর আইনে লুকিয়ে নেই, যা আমরা সাধারণত ভাবি। আসল কারণটা ছিল মানুষের নৈতিকতা। মানে নাগরিকরা নিজেরাই অত্যন্ত সৎ ছিলেন। আর তারপরেও যদি কোনো অভিযোগ আসত, তাহলে রাজা নিজে সেটা শুনতেন। ফলে বিচার হতো খুব তাড়াতাড়ি আর সবার জন্য সমানভাবে। এরপর আসছে চতুর্থ স্তম্ভ, অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই সমৃদ্ধিটা কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে চলত। আজকে যেটাকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, সেই ধারণাটা ভাবুন একবার হাজার হাজার বছর আগেই ছিল। সমৃদ্ধি আসত দুটো দিক থেকে, কৃষি আর বাণিজ্য। প্রকৃতিকে রক্ষা করাকে একটা পবিত্র দায়িত্ব বলে মনে করা হতো, আর তার ফলও পাওয়া যেত হাতে নাতে। প্রকৃতিও তার প্রতিদান দিত। ফলে রাজ্যে কোনোদিন অভাব বা দুর্ভিক্ষ দেখা যায়নি। আর সবশেষে 5 নম্বর স্তম্ভ, এটা হলো ধর্মের শাসন। তবে দাঁড়ান, এখানে ধর্ম শব্দটার মানেটা ঠিকঠাক বোঝাটা খুব দরকার। এখানে ধর্ম মানে কিন্তু কোনো বিশেষ পূজা পার্বণ বা উপাসনার পদ্ধতি নয়। এখানে ধর্ম মানে হলো
কর্তব্য। রাজা থেকে শুরু করে একজন সাধারণ কৃষক পর্যন্ত প্রত্যেকে নিজের দায়িত্ব বা স্বধর্ম পালনে একদম অবিচল থাকতেন। আর এই কর্তব্যের ভিতের উপরেই এমন একটা সমাজ দাঁড়িয়েছিল যেখানে সবাই মিলেমিশে সম্মানের সঙ্গে বাঁচতে পারত। তো এই ছিল মোটামুটি রামরাজ্যের সে 5টা স্তম্ভ। কিন্তু আসল প্রশ্নটা হলো, হাজার হাজার বছর পুরনো এই ধারণার আজকের এই আধুনিক বিশ্বে আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা আছে? এর উত্তরটা খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে মহাত্মা গান্ধীর দিকে, কারণ তিনি এই প্রাচীন ধারণাটাকে একটা নতুন আধুনিক আঙ্গিকে ব্যাখ্যা করেছিলেন। গান্ধীর এই কথাটা একবার ভাবুন তো। ওনার কাছে রামরাজ্য মানে কোনো ধর্মীয় রাষ্ট্র ছিল না, বরং এমন একটা ভারত যেখানে সবচেয়ে গরিব মানুষটাও বুক ফুলিয়ে বলতে পারবে যে এই দেশটা আমার, যেখানে তার মতেরও একটা দাম আছে। এটাই তো আসল গণতন্ত্রের মূল কথা, তাই না? তাহলে এই যে এত আলোচনা হলো, এই প্রাচীন দর্শন থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি? শাসকের দায়বদ্ধতা, ভয়হীন একটা সমাজ, দ্রুত বিচার ব্যবস্থা আর কর্তব্যের প্রতি নিষ্ঠা, রামরাজ্যের এই যে মূল নীতিগুলো, এগুলো কি আজও একটা আদর্শ রাষ্ট্র গড়ার পথে আমাদের আলো দেখাতে পারে? প্রশ্নটা রইল ভাবার জন্য।